মণিপুর নামক একটি গ্রামে সূর্য নামে একজন কৃষক তার স্ত্রী সোমা এবং তার দুই ছেলে মেয়েকে নিয়ে বাস করত। সোমা ছিল সূর্যের দ্বিতীয় স্ত্রী। সূর্যের ছেলের নাম ছিল রাহুল আর মেয়ের নাম ছিল মায়া। সূর্য ছিল একজন দিনমজুর। সারাটা দিন সে লোকের খেতে খামারে কাজ করে যেটুকু পয়সা উপার্জন করত তাতে তার সংসার কোনো রকমে চলে যেত। সূর্য যখন কাজের জন্য বাড়ির বাইরে যেত তখন তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সোমা তার ছেলেমেয়ের উপর খুব অত্যাচার করত। একদিন সোমা মনে মনে ভাবতে থাকে, এই ছেলে মেয়ে দুটো যদি এখান থেকে চলে যায় তাহলে খুবই ভালো হবে। সোমা যখন মনে মনে এমন ভাবতে থাকে তখন সেখানে সূর্য চলে আসে। জানি না দিনকে দিন তোমার কাজের অবস্থা এমন কেন হয়ে যাচ্ছে। তুমি সারাদিন লোকের খেতে খামারে কাজ করে যেটুকু পয়সা রোজগার করো তাতে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আর এখন তো ঘরে এক মুঠো চালও নেই যে দুটো মানুষ পেট ভরে খেতে পারবে। সোমা, তুমি চিন্তা করো না, ভগবান চাইলে আমাদের দুঃখের দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ভগবান যেন এমনটাই করে, তাই যেন হয় গো। আর তোমার সাথে আমার একটা কথা আছে। আমি অনেক দিন ধরে ভাবছি এই কথাটা তোমাকে বলবো বলবো করে, কিন্তু বলবো বলবো করে আর বলাই হয় না। এমন কি কথা আছে গিন্নি যা তুমি বলতে পারছো না আর বলার আগে এত ভাবছো? বলোই না, কি কথা? আমি চাই মায়া আর রাহুলকে তুমি অন্য কোথাও ছেড়ে দিয়ে এসো। আর তুমি যদি ওদেরকে অন্য কোথাও ছেড়ে দিয়ে আসো তাহলে কেউ না কেউ ওদেরকে নিয়ে যাবে। আর তুমি দেখবে মায়া আর রাহুল তাদের সাথে নতুন জীবন খুশি খুশি শুরু করতে পারবে। আর তা না হলে আমার সাথে সাথে থেকে ওরা যে না খেতে পেয়ে মারা যাবে। তুমি এই বাচ্চা দুটোর কোনো জঙ্গলে ছেড়ে দিয়ে এসো। এসব তুমি কি বলছো সোমা? আমি আমার ছেলে মেয়েদের নিজের থেকে কিভাবে আলাদা করব? আর আমার ফুলের মতো বাচ্চারা, ওরা যে অনেক ছোট, ওদেরকে আমি কিভাবে জঙ্গলে ছেড়ে দিয়ে আসব? আর জঙ্গলে তো অনেক হিংস্র জীবজন্তু বাস করে, তারা তো ওদেরকে খেয়ে নেবে। ঠিক আছে, আমার কথা শুনতে চাও না তো শোনো না। তাহলে তোমার কাছে রেখে না খাইয়ে খাইয়ে বাচ্চা দুটোকে মেরে ফেলো। আর এমনিতে খাওয়ার জন্য ঘরে যে কিছুই নেই। আর এই ফুলের মতো বাচ্চাদের তোমার কাছে রেখে না খাইয়েই মেরে ফেলো। জঙ্গলে ছেড়ে দেওয়া আসার থেকে এই ভালো, আমার বাচ্চারা আমার কাছেই থাকবে। আমি না খেয়ে থাকবো ঠিক আছে, কিন্তু আমার ফুটফুটে বাচ্চাদের আমি না খাইয়ে রাখতে পারবো না। ওগো, তুমি আমার কথা একবার বোঝার চেষ্টা করো। তুমি যদি ওদেরকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসো তাহলে দেখবে ওরা এমন জায়গায় পৌঁছবে, ভগবান যদি ওদের সঙ্গে থাকে তাহলে ওরা নতুন জীবন শুরু করতে পারবে। আর এখানে যদি এমন ভাবে থাকে আমাদের সাথে ওদের জীবনগুলো যে নষ্ট হয়ে যাবে। তাই বলছি, আমরা না পারবো ওদেরকে লেখাপড়া শেখাতে আর না পারবো পেট ভরে দুমুঠো খাওয়াতে। এমনভাবে সোমা তার সৎ ছেলে মেয়েদেরকে তাদের বাবার থেকে আলাদা করবার জন্য উস্কাতে থাকে। কিন্তু সূর্য তার বাচ্চাদেরকে নিজের কাছে থেকে আলাদা করতে চায় না। কিন্তু ওই দুষ্টু মহিলা বারবার অনুরোধ করাতে অবশেষে সূর্য তার স্ত্রীর কথায় রাজি হয়ে যায়। তুমি যখন এত করেই বলছো তাহলে রাহুল আর মায়াকে জঙ্গলেই ছেড়ে দিয়ে আসবো। কিন্তু সোমা, আমার মন যে মানছে না আমার ফুলের মতো বাচ্চাদের জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে। আমার যে ভীষণ ভয় লাগছে আমার ফুলের মতো বাচ্চাদের যেন কিছু না হয়ে যায়। তুমি কি শুধু এইটাই ভাবো রাহুল আর মায়া শুধু তোমার একারই ছেলে মেয়ে? ওরা তো আমারও ছেলে মেয়ে, আর আমি কখনোই ওদের খারাপ চাই না। আমি ওদের ভালোই চাই। শোনো, কাল আমরা ওদেরকে নিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। যখন তারা দুজনে রাহুল এবং মায়াকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবার কথা বলছিল তখন পাশের ঘর থেকে রাহুল ও মায়া সমস্ত কথা সব শুনতে পায়। এই সমস্ত কথা শুনে রাহুল এবং মায়া ভীষণ ভয় পেয়ে যায়। দিদি, আমাদের সৎ মা আর বাবা আমাদেরকে জঙ্গলে ছেড়ে আসার কথা বলছে যে। আমার যে ভীষণ ভয় করছে দিদি।
এরা যদি আমাদের জঙ্গলে ছেড়ে দিয়ে আসে তাহলে জঙ্গলের হিংস্র জীবজন্তুরা তো আমাদেরকে খেয়ে নেবে দিদি। দিদি, আমার যে ভীষণ ভয় লাগছে দিদি। ভাই, আমারও তো ভীষণ ভয় করছে। আর আজ যদি আমাদের মা বেঁচে থাকতো তাহলে আমাদের জঙ্গলে ছেড়ে আসার কথা কখনোই ভাবতো না। কাল এরা আমাদেরকে জঙ্গলে ছেড়ে রেখে আসবে, আর জঙ্গল থেকে বাড়িতে ফেরার রাস্তা আমাদেরই বের করতে হবে। এরপরে মায়া সারাক্ষণ ভাবতে থাকে কিভাবে জঙ্গল থেকে তারা আবার বাড়িতে ফিরে আসবে। অনেক চিন্তাভাবনার পরে তার মাথায় একটা বুদ্ধি আসে। ভাই, আমি একটা উপায় পেয়ে গেছি কিভাবে জঙ্গল থেকে বাড়িতে ফিরে আসব। ভাই, আমাদেরকে অনেকগুলো ইটের টুকরো জোগাড় করতে হবে। আমাদেরকে যে রাস্তা দিয়ে নিয়ে যাবে সেই রাস্তায় যাওয়ার পথে আমরা ইটের টুকরোগুলো ফেলতে ফেলতে যাব। তাহলে আমরা পরে বুঝতে পারবো যে কোন রাস্তা দিয়ে আমরা জঙ্গলে এসেছিলাম। তুই যা ভাই, এখন বাইরে গিয়ে অনেক ইটের টুকরো জোগাড় কর। এরপরে রাহুল বাইরে গিয়ে ইটের অনেক টুকরো জোগাড় করে এক জায়গায় রেখে দেয়। শোনো, আজ তোমার বাবার সাথে আমরা সবাই জঙ্গলে যাব। তোমার বাবা ওখানে কাঠ কাটবে, আর আমরা সবাই তোমার বাবাকে সাহায্য করব, যাতে ওই কাঠগুলো বিক্রি করে কিছু বেশি টাকা উপার্জন করা যায়। কিছুক্ষণ পরে সূর্য তার স্ত্রী এবং বাচ্চাগুলোকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। পথ চলতে চলতে মায়া চুপচাপ সেই ইটের টুকরোগুলো রাস্তায় ফেলতে ফেলতে যায়। কিছুক্ষণের মধ্যে তারা একটা ঘন জঙ্গলে পৌঁছে যায়। মায়া মা, আমি জঙ্গলের ভিতরে কাঠ কাটতে যাচ্ছি, আর তোদের মাকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি যাতে আমাকে সাহায্য করতে পারে। ততক্ষণ তোমরা আমাদের জন্য এখানে অপেক্ষা করো, আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। ঠিক আছে বাবা, আমরা তোমাদের জন্য এখানেই অপেক্ষা করব, কিন্তু তোমরা কাঠ কেটে একটু তাড়াতাড়ি ফিরে এসো বাবা। তোরা চিন্তা করিস না মা, আমরা কাঠ কেটে খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে সূর্য তার ছেলে মেয়েকে জঙ্গলে ছেড়ে রেখে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসে। মায়া আর রাহুল তাদের বাবার ফেরার অপেক্ষায় পথ চেয়ে থাকে সারাটা দিন, কিন্তু তাদের বাবা আর ফিরে আসে না। কিছুক্ষণ পরে যখন সন্ধ্যা নেমে আসে তখন তারা অনেক ভয় পেতে থাকে। দিদি, আমার যে ভীষণ ভয় করছে, এখন আমরা কি করব? এখন এই জঙ্গলে যদি কোনো হিংস্র জীবজন্তু বের হয় তাহলে আমাদেরকে যে খেয়ে ফেলবে। দিদি, ভয় পাস না ভাই, জঙ্গলে আসার সময় আমি ওই ইটের টুকরোগুলো ফেলতে ফেলতে এসেছি। এখন আমরা ওই ইটের টুকরোগুলোকে অনুসরণ করে বাড়িতে পৌঁছে যাব। এরপরে মায়া আর রাহুল ওদের ফেলে আসা সেই ইটের টুকরের সাহায্যে তারা বাড়ি ফিরে আসে। যখন সোমা তার সৎ ছেলে মেয়েগুলোকে দেখে তখন সে তাদের উপর ভীষণ রেগে যায় আর মনে মনে বলতে থাকে, আরে, এই ছেলেগুলো তো খুবই চালাক। বাড়ি ফেরার রাস্তা এরা কিভাবে জানলো? কত কষ্ট করে এদেরকে বাড়ি থেকে বের করেছিলাম, এই বদমাস ছেলেমেয়েরা কিভাবে বাড়িতে ফিরতে পারলো? আমার কষ্টের পরিকল্পনায় সব জল ঢেলে দিল। তোমরা দুজন তো খুব দুষ্টু। তোমরা কোথায় চলে গিয়েছিলে? তোমাদের বাবা বলেছিল না তোমাদের যে অপেক্ষা করতে? তোমরা কোথায় চলে গিয়েছিলে জঙ্গলে? আমরা তোমাদেরকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও দেখতে পাইনি। আজ যদি তোমাদের কিছু হয়ে যেত তাহলে গ্রামের সবাই বলতো, দেখো, সৎ মা নিশ্চয়ই তাদের কোনো ক্ষতি করেছে। কিন্তু গ্রামের কেউই তো বুঝতো না যে তোমরা কত বড় শয়তান। এমনভাবে সোমা বাচ্চাদেরকে বকাবকি করতে থাকে। আর ঠিক সেই সময়ে সূর্য বাড়িতে ফিরে আসে। সূর্য যখন বাচ্চা দুটোকে দেখে তখন সে ভালোবেসে তাদেরকে বুকে জড়িয়ে ধরে। এমনভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। সূর্যর রোজগার আগের থেকে অনেক কমে যায়। তখন সোমা বলতে থাকে তার বাচ্চাদেরকে আবার জঙ্গলে ছেড়ে আসার কথা, কিন্তু সূর্য কোনো মতেই রাজি হতে চায় না। কিন্তু সোমা বারে বারে বলাতে অবশেষে সূর্য রাজি হতে বাধ্য হয়।
পরদিন সূর্য তার স্ত্রী আর বাচ্চাদের নিয়ে জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এইবারে সূর্য তার বাচ্চাদেরকে নিয়ে আরও গভীর ঘন জঙ্গলে ছেড়ে আসতে যায়। তোমরা দুজন এখানেই অপেক্ষা করো, আমরা এক্ষুনি কাঠ কেটে তোমাদেরকে নিতে চলে আসব, ততক্ষণ তোমরা এইখানেই অপেক্ষা করো। আবারও সূর্য তার ছেলেমেয়েগুলোকে ঘন জঙ্গলে রেখে দিয়ে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাচ্চারা অনেকক্ষণ ধরে তার বাবার আসার অপেক্ষায় পথ চেয়ে থাকে, কিন্তু তাদের বাবা আর ফিরে আসে না। দেখতে দেখতে বিকেল গড়িয়ে আসে, তারা ভীষণ ভয় পেতে থাকে। ভয় পাস না ভাই, বাড়ি ফেরার রাস্তা আমাদের বের করতেই হবে। তুই শুধু আমাকে একটু সাহায্য কর ভাই। এরপরে তারা বাড়ি ফেরার জন্য জঙ্গলের এদিক ওদিক ঘুরতে থাকে, কিন্তু বাড়ি ফেরার রাস্তা তারা খুঁজে পায় না। ওই জঙ্গলে বাস করত এক ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি মানুষের মাংস খেতে খুব ভালোবাসতো। অনেক দিন হয়ে গেল মানুষের মাংস খাইনি। এই জঙ্গলে আর কি কোনো মানুষ আসবে না নাকি? এইবার এই জঙ্গল থেকে বেরোতে হবে। অনেক দিন ধরে জঙ্গলের পশু পাখিকে মুখের স্বাদটাই চলে গেছে। এইবারে মানুষের মাংস খেতেই হবে। এরপরে বুড়ি মানুষের খোঁজে জঙ্গলের বাইরে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে যেতে যেতে বুড়ির নজর পড়ে রাহুল এবং মায়ার দিকে। আরে এই তো, আজ উপরওয়ালা আমার প্রতি দয়া করেছে। আমি তো মানুষের খোঁজে জঙ্গলের বাইরেই যাচ্ছিলাম, আর এরা দেখছি আমার কাছেই আসছে। আবার দেখছি দুটো বাচ্চা। কোনো না কোনো উপায়ে বাচ্চা দুটিকে আমার জালে ফাঁসাতেই হবে। এরপরে বুড়ি তাড়াতাড়ি করে তার বাড়িতে ফিরে আসে আর বাড়ির সামনে অনেক রকম খাবার সাজিয়ে রাখে। এরপরে রাহুল এবং মায়া তাদের বাড়ি ফেরার রাস্তা খুঁজতে খুঁজতে সেই বুড়ির বাড়ির সামনে চলে আসে। আর পথ চলতে চলতে তারা দেখতে পায় তাদের সামনে অনেকগুলি